প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক বাংলা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা আজকে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি টপিক পড়তে যাচ্ছি। চলো আমরা শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মানুষের দৈহিক মৃত্যু আছে, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ যেরকম করেছে একসময় ঠিক মৃত্যুবরণ করবে, অর্থাৎ মানুষের মৃত্যু আছে। কিন্তু আমরা যে জগৎটাতে বাস করি, যে প্রকৃতির মধ্যে আমাদের বসবাস, এই প্রকৃতির কিন্তু মৃত্যু নেই। মানুষের মৃত্যু থাকলেও জগতের এই সৌন্দর্যের মৃত্যু নেই। তার সঙ্গে সঙ্গে মানুষের স্বপ্নেরও আসলে মরণ নেই। মানুষ হয়তো একটা সময় মৃত্যুবরণ করে, কিন্তু তার স্বপ্নটা থেকে যায়। মানুষের স্বপ্ন পৃথিবীতে প্রবাহিত হতে থাকে। মানুষ একের পর এক সভ্যতা বিনির্মাণ করে চলেছে। সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু, অন্যদিকে মানুষ কিন্তু সভ্যতা বিনির্মাণ থেমে থাকে। মানুষের হাতে সভ্যতা সর্বদা বিনির্মিত হচ্ছে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢেলে পড়বে সত্য, কিন্তু এই যে প্রকৃতি, এই প্রকৃতি কিন্তু শাশ্বত। প্রকৃতি কিন্তু মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রকৃতি মৃত্যু ঘটে না, প্রকৃতি চিরপ্রবাহমান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছুটা তো আজ করতে পেরেছো আমরা আজকে কোন টপিকটা পড়তে যাচ্ছি। চলো আজকে আমরা আমাদের টপিকে প্রবেশ করি। আমরা আজকে একটা কবিতা পড়ব তোমাদের পাঠ্য বইয়ের। কবিতার নাম সেই দিন এই মাঠ। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আমরা এই পাঠ শেষে কবি জীবনানন্দ দাশের সম্পর্কে কিছু বলতে পারব। মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে ধারণা লাভ করব এবং এই পাঠ শেষে আমাদের ভেতরে প্রকৃতির সম্পর্কে বা প্রকৃতির ওপরে একটি গভীর মমত্ববোধ জাগ্রত হবে বলে আশা করি। চলো আমরা কবি পরিচিতিটা পড়ে আসি। কবি জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে বরিশাল শহরে। তার পিতার নাম সত্যানন্দ দাশ এবং তার মা কুসুম কুমারী দাস। কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাসও ছিলেন কিন্তু একজন স্বভাব কবি। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই কুসুম কুমারী দাশের কবিতা পড়েছ। কবি জীবনানন্দ দাশ বরিশালের ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। এরপরে পরবর্তী সময়ে তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। কবি জীবনানন্দ দাশকে বলা হয় আধুনিক জীবন চেতনার কবি। বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য কবি নিমগ্ন চিত্ত ছিলেন। তার কবিতাতে বারবার তিনি বাংলা প্রকৃতির নানা অনুষঙ্গ ব্যবহার করেছেন খুব সার্থকভাবে। কবির দৃষ্টিতে বাংলাদেশ যেন এক রূপসী, এক অনন্য রূপসী রূপ নিয়ে তার সামনে হাজির হয়েছে। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল, পাখি তার আজন্ম প্রিয়। তার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আছে, সে কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছড়া পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা উল্লেখযোগ্য। এছাড়াও তার একটি প্রবন্ধ গ্রন্থ আছে যার নাম কবিতার কথা। কবি জীবনানন্দ দাশ একজন মূলত কবি হলেও তার উপন্যাস আছে, যেমন মাল্যবান,
সুতীর্থ তার দুটি বিখ্যাত উপন্যাস। 1954 সালের 14 অক্টোবর কবি জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তো এই হচ্ছে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। তোমরা পরবর্তী সময় আরও বিস্তারিত জানতে পারবে। চলো আমরা এখন মূল কবিতাতে প্রবেশ করি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে মূল কবিতা সেই দিন এই মাঠ। তোমরা কিছুটা হয়তো ধারণা করতে পারছো তিনি কোন দিনের কথা বলছেন। আসলে সেই দিন বলতে তিনি একটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করেছেন, যে সময়টাতে কবি থাকবেন না। সেই দিন অর্থাৎ কবির মৃত্যুর পরে যে সময়টা, সেই সময়টা এই মাঠ, এই যে পৃথিবী, এই পৃথিবীটা কেমন থাকবে। কবির মৃত্যুর সঙ্গে সঙ্গে কি এই প্রকৃতির মৃত্যু ঘটে যাবে? মোটেও কিন্তু তা নয়। অর্থাৎ কবি যেদিন থাকবেন না সেদিন এই যে মাঠ, এই যে পৃথিবী, এই পৃথিবীর যে চঞ্চলতা, এই পৃথিবীর যে প্রবাহমানতা, এই পৃথিবীর প্রকৃতির যে সরল স্বাভাবিক গতি, সেটা কিন্তু ঠিকই প্রবাহমান থাকবে, এগুলো কিন্তু থেমে যাবে না। তো কবি সেই সময়টার কথা কল্পনা করেছেন, সেই সময়গুলোকে নিয়েই তিনি লিখেছেন তার এই কবিতাটা। চলো আমরা মূল কবিতাতে প্রবেশ করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানি। অর্থাৎ তিনি বলছেন এই যে এই যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীতে যে গতি, সরল স্বাভাবিক গতি, এই যে মাঠ, এই মাঠ কখনো স্তব্ধ হবে না, এই মাঠের গতি থেমে যাবে না। কবি বলছেন যে প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। অর্থাৎ এই পৃথিবীর গতিটা থেমে থাকবেন না, তিনি হয়তো একদিন থাকবেন না। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে এই যে নদী আছে, যে নদীটা উপরে নক্ষত্র আছে, সে নক্ষত্র নিচে যে নদীটা প্রবাহিত হচ্ছে, এই যে নদীর যে প্রবাহমানতা, নদীর যে চঞ্চলতা, নদীর যে গতিময়তা, এটা কখনো থেমে থাকবে না। এই মাঠটা সবসময় চঞ্চল থাকবে। এই নদীটা নক্ষত্রের তলেও কিন্তু সেদিনও স্বপ্ন দেখবে। এই নদী কিন্তু তার প্রবাহমানতা ঠিক রাখবে। নদী তার চলার পথ বয়ে চলবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আরও সহজ করে যদি আমরা বলি তাহলে ব্যাপারটা এরকম যে প্রকৃতি তার সরল স্বাভাবিক গতিতে বজায় থাকবে। এই নক্ষত্রের তলে যে নদী আছে, সেই নদী ঠিকই প্রবাহিত হতে থাকবে, নদীও কিন্তু স্বপ্ন দেখতে থাকবে, নদী তার কাজ ঠিকই করে যাবে। অর্থাৎ প্রকৃতি সরল স্বাভাবিক গতিতেই চলতে থাকবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আজ ঝরে। ঝরে মানে তোমরা জানো, ঝরে পড়ে। সোনার স্বপ্ন, তো মানুষ যে স্বপ্নটা দেখে, মানুষ পৃথিবীতে টিকে থাকার, মানুষ যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নের যে স্বাদ, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটা কখনো ঝরে পড়ে না, শেষ হয়ে যায় না। মানুষের মৃত্যু ঘটলেও মানুষের এই যে সোনার স্বপ্ন, এই সোনার স্বপ্নটাকে মানুষ যেন রেখে যায়, মানুষ যেন লালন করে। অর্থাৎ মানুষের মৃত্যু ঘটবে ঠিক আছে, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, স্বাদ, এই স্বাদের যেন মরণ হয় না। এই স্বাদটা কখনো মানুষের শেষ হয়ে যায় না, কখনো ঝরে পড়ে না। আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ কবি বলছেন যে আমি হয়তো চলে যাব, বা আমি একটা সময় থাকবো না, তাই বলে কি চালতা ফুল যে ভোরে যে শিশির পরে রাতে, সেই সারা রাত শিশিরের জলে কি ভিজবে না? অবশ্যই ভিজবে। কবি মানে বলছেন যে আমি চলে যাব বলে কি চালতা ফুল শিশিরের জলে ভিজবে না? অবশ্যই চালতা ফুল শিশিরের জলে ভিজবে। অর্থাৎ প্রকৃতির এই যে মানে স্বাভাবিক গতি, এই গতি কিন্তু প্রবাহমান থাকবে। তারপর দেখো একটা লাইন আছে, নরম গন্ধের ঢেউয়ে। আসলে তুমি যদি শীতকালে দেখো, সেই শীতকালে হালকা একটা মৃদু গন্ধ এসে লাগে নাকে। সেই শীতকালে যে ভোরের দিকে যে মৃদু গন্ধটা আমরা নাকে মানে নাক দিয়ে অনুভব করি, সেই গন্ধটাকে তিনি বলছেন যে নরম গন্ধের ঢেউয়ে। হালকা যে মৃদু গন্ধ থাকে, সেই মৃদু গন্ধের ভেতরে চালতা ফুলটা কিন্তু শিশিরের জলে ভিজতে থাকবে। এই যে প্রকৃতির যে সরল স্বাভাবিক প্রবাহমানতা, এইটা কিন্তু চলতে থাকবে, কখনো থেমে থাকবে না। প্রকৃতি
কবি হয়তো থাকবেন না, কিন্তু জগতে যে তোমার প্রকৃতির মধ্যে যে বিচিত্র গন্ধ, হ্যাঁ, প্রকৃতি যে প্রাণময়তা, প্রকৃতির আস্বাদ, কোলাহলের আনন্দ, এই যে তার অন্তর্গত যে অফুরন্ত সৌন্দর্য আছে, এই অফুরন্ত সৌন্দর্য কখনো কিন্তু শেষ হয়ে যাবে না। লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার, লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর চলে। লক্ষ্মী প্যাঁচা যেটাকে মনে করা হয় যে মঙ্গলময় বা মঙ্গলের প্রতীক, সেই লক্ষ্মী প্যাঁচাটাও তার লক্ষ্মীটির তরে কিন্তু গান গাবে, কথা বলবে। অর্থাৎ প্রকৃতি এই জিনিসগুলো প্রবাহমান থাকবে। কবি হয়তো থাকবেন না। কবি আবারও প্রশ্ন করেছেন, আবারও বলেছেন, মানে খুব তীব্রভাবে যে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর চলে। মানুষের স্বপ্ন আসলে শেষ হয়ে যায় না, মানুষের স্বপ্ন যেন থেকে যায়। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে, দেখো, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, অর্থাৎ প্রকৃতির এটা আরেকটা রূপ। অর্থাৎ এই যে প্রকৃতির যে একটা গতি, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ আসলে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে গেলে আমরা কিছুটা অনুভব করতে পারি, হালকা একটা মৃদু গন্ধ লাগে নাকে। সেই গন্ধটাকে কবি বলছেন ভিজে গন্ধ, হালকা যে কলরব থাকে, হ্যাঁ, সেই চরে বা যেখানে খেয়া নৌকাগুলো এসে লেগেছে, সেই জায়গাকার একটা বর্ণনা দিচ্ছেন। এই যে আমাদের জীবনে প্রাত্যহিক যে নৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো বর্ণনা কিন্তু আমরা পাচ্ছি। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এই পৃথিবীর এই গল্পগুলি, এই ঘটনাগুলি যেন ঘটতেই থাকবে, চলতেই থাকবে। কবি হয়তো থাকবেন না, ঠিক আছে, কিন্তু পৃথিবীর এই ঘটনাগুলি চলতে থাকবে। পৃথিবীতে প্রকৃতির যে সরল স্বাভাবিক গতি আছে, সেটা কখনো রোধ হবে না। এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। দুইটা বড় বড় সভ্যতা, একটা এশিরীয় সভ্যতা আর একটা ব্যাবিলন সভ্যতা। দেখো, মানুষের তৈরি বা মানুষের নির্মিত এই যে সভ্যতা, বড় বড় দুইটা সভ্যতা, মানুষের গড়া যে পৃথিবীর অনেক সভ্যতা কিন্তু বিলীন হয়ে গেছে, সেরকমই দুটি সভ্যতার নাম এখানে আছে, এশিরিয়া এবং ব্যাবিলন। এই দুটা সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিন্তু আর কিছুই নয়। অর্থাৎ মানুষের তৈরি অনেক বড় বড় সভ্যতার কিন্তু ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পৃথিবীতে আর নেই। কিন্তু পৃথিবীর যে প্রকৃতির গতি, কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে কিন্তু চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। কবি জীবনানন্দ দাশ তার সেই দিনে এই মাঠ কবিতাতে কিন্তু এই প্রকৃতির যে চিরকালীন সৌন্দর্য, সেই চিরকালীন সৌন্দর্যটাকে তিনি বিস্ময়কর নিপুণভাবে উপস্থাপন করেছেন। এবং তিনি সেই প্রকৃতির চিরকালীন সৌন্দর্য উপস্থাপন করতে গিয়ে মাঠে থাকা চঞ্চলতা, চালতা ফুলে পরে শিশির পড়ার যে ব্যাপারটা, লক্ষ্মী প্যাঁচার কণ্ঠে ধ্বনিত হওয়া সেই মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলাসীন নদীর কথা তিনি এনেছেন। দেখো, এখানে দুটি সভ্যতার কথা, যে সভ্যতা হয়তো আজকে হারিয়ে গেছে, আজকে আর নেই, কিন্তু সেই প্রকৃতি কিন্তু ঠিকই প্রবহমান। অর্থাৎ প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু জগতের সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। তো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের টপিক। আমরা আগামী দিন আবার কোনো নতুন টপিক নিয়ে ক্লাসে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য। ভালো থেকো তোমরা।